হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আমাদের শান্তিনিকেতনে দ্বিতীয় দিন। আগের ব্লগে আপনারা দেখেছেন আমরা শান্তিনিকেতন পৌঁছেছি। আজ আমরা বেরোচ্ছি সাইট সিনে। সারাদিনের জন্য একটা টোটো বুক করে নিয়েছি। প্রথমেই আমরা পৌঁছে গেছি সুরুল রাজবাড়ি। বেশ সুন্দর ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন এই রাজবাড়ি। চতুষ্কোণী রাজবাড়ির মধ্যে নাট মন্দির রয়েছে। আর এই সুরুল রাজবাড়ির পুজো কিন্তু কলকাতার বেশ কিছু বনেদি পরিবারের পুজোর সমতুল্য। তবে এই রাজবাড়ির পুজো মূলত দুটো হয়, দুটোতেই সাবেকিয়ানার ছোঁয়া থাকে। একটি এই ঠাকুর দালানে হয়, আরেকটি পাশেই যে টেরাকোটার মন্দির রয়েছে সেখানেও যাব। টোটো চালক দাদার থেকে জানতে পারলাম বেশ কিছু বাংলা সিনেমার শুটিং এখানে হয়েছে, যেমন হীরক জয়ন্তী, প্রতিশোধ, দেবদাস, প্রদীপিসির বর্মী বাক্স, বলিদান, সমাপ্তি, গয়নার বাক্স, এই ধরনের সিনেমার শুটিংগুলো এখানে হয়েছে এবং বেশ কিছু বাংলা সিরিয়ালের শুটিংও এখানে হয়েছে। আর এখানকার যে পুজো হয় সেটা আনুমানিক 250 থেকে 300 বছরের বেশি পুরনো। এরপরেই চলে যাচ্ছি পাশেই একটি পঞ্চস্তম্ভের লক্ষ্মী জনার্দনের মন্দির। যে বললাম দুটো ভাগে পুজোটা হয়, আরেকটা ভাগ এখানে পুজোটা হয়। সেখানেও সাবেকিয়ানার ছোঁয়া থাকে পুজোর মধ্যে। মা দুর্গা তার পুরো পরিবার সহ ডাকের সেজে ওঠেন এবং পুজোর সময় এখানে পুজোর 3 দিন বলি দেওয়া হয়। সপ্তমীর দিন চাল কুমড়ো বলি, অষ্টমীর দিন পাঁঠা বলি এবং নবমীর দিন আখ এবং চাল কুমড়ো বলি দেওয়া হয়। যেহেতু মন্দিরে নারায়ণ রয়েছেন, তো পুজোর সময়টুকু এই নারায়ণকে সরিয়ে পাশের মন্দিরে নিয়ে যাওয়া হয়। আর এই হচ্ছে পঞ্চস্তম্ভের লক্ষ্মী জনার্দনের মন্দির, যেটা গায়ে পুরোটাই টেরাকোটা দিয়ে সূক্ষ্ম কারুকার্য দিয়ে কাজ করা রয়েছে। এই টেরাকোটার কাজ দেখতেই বহু দূর দূর থেকে লোকজন আসেন এখানে। এই টেরাকোটার কাজগুলোর মধ্যে রামায়ণের বিভিন্ন পটচিত্র এখানে তুলে ধরা রয়েছে, যেমন রামচন্দ্রের রাজ্যাভিষেক, রাক্ষস রাজার উনি যে সভার মধ্যে কথা বলতেন, মা সীতা মাতাকে যে বনের মধ্যে রাখা হয়েছিল বন্দি করে, সেই সমস্ত যে পটচিত্রগুলো সেগুলো এই টেরাকোটার মাধ্যমে এখানে সাজিয়ে রাখা রয়েছে। এরপর আমরা চলে আসলাম সৃজনী শিল্পগ্রাম। এখানে ঢোকার জন্য টিকিট কাটতে হয় জনপ্রতি 20 টাকা। অসম্ভব সুন্দর একটা শিল্প কারুকার্যে তৈরি করা একটা জায়গা, ভীষণ সুন্দর লেগেছে। আমি এখানে যতক্ষণ ছিলাম খুব এনজয় করেছি জায়গাটাকে। আর এই সৃজনী শিল্পগ্রামটা বানানোর মূল উদ্দেশ্য ছিল উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো, সেগুলোর যে শিল্প, জীবনধারা, সাহিত্যকর্ম সাধারণ মানুষের সামনে তুলে ধরা। দেখবে বেশ কিছুক্ষণ ওখানে শিল্পীদের গান শোনার পর আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। সামনে বেশ কিছু দোকানপাট রয়েছে যেখান থেকে আপনি স্থানীয় জিনিসপত্র কিনতে পারবেন। এই সৃজনী শিল্পগ্রামে যেদিকেই তাকানো যায় না কেন, সব সুন্দর সুন্দর কারুকার্য, কি গাছ হোক, কি বসার জায়গা, কি ছাউনি, কি দেওয়াল, যেখানে যেদিকেই তাকানো যায়, যেদিকেই দু চোখ যায়,
শুধু সুন্দর সুন্দর কারুকাজ। আর বেরোনোর মুখে দেখলাম এই এত বড় একটা খুব সুন্দর বুদ্ধ মূর্তি। আর প্রতিটা জায়গায় হিয়া দাঁড়িয়ে পড়ছে, ওর কিছুতেই আর বেড়ানোর আর যাওয়ার ইচ্ছে নেই। আর একটু গরমও লাগছে, তাই যেতে ওর ইচ্ছে করছিল না। আর জায়গাটা এত সুন্দর, চারিদিক থেকে শুধু শিল্পীদের গানের আওয়াজ আসছে। সত্যিই আমাদেরই যাওয়ার ইচ্ছে ছিল না, যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো হবেই। তারপর বেরিয়ে আমরা দেখে নিলাম ছাতিমতলা। ছাতিমতলার কথা তো আপনারা সবাই জানেন। এই ছাতিমতলার নিচেই বসেই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মেডিটেশন করতেন, ধ্যান করতেন, এবং এই ছাতিমতলা থেকেই শান্তিনিকেতন শুরু হয়েছিল যেখানে। তারপরে এগিয়ে চললাম, আর মাঝখানে দেখে নিলাম এক সেই বিখ্যাত তাল গাছ, যার জন্য লিখেছিলেন কবিগুরু, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। এরপরে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে কঙ্কালীতলা মন্দির। তো টোটো চালক দাদাকে সেই মতো আমরা বললাম যে আমাদের কঙ্কালীতলা মন্দিরে নিয়ে যেতে, যেহেতু বেশ অনেকটা বেলাও হয়ে গেছিলো। আমরা বুঝতে পারছিলাম না যে সেখানে কি পুজো দেওয়া যাবে কি না, আদেও মন্দির খোলা থাকবে কি না, কারণ আমরা প্রথমবার যাচ্ছিলাম। আমরা সেখানকার মন্দির কখন খোলে কখন বন্ধ হয় সেগুলো আমরা কিছুই জানতাম না। তো চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে বেশ কখন সময়টা পেরিয়ে গেল বুঝতে পারলাম না। তারপর চলে আসলাম কঙ্কালীতলা মন্দির। তো এসে ভাবতে পারিনি যে পুজো দিতে পারবো। তো অভিষেক একটা ওখান থেকে মন্দিরের সামনে থেকে ডালা নিয়ে পুজোর লাইনে দাঁড়িয়েছি। অনেক লাইন, প্রচুর ভিড় ছিল। সতীপীঠের যে 51টি পীঠ রয়েছে তার মধ্যে এই কঙ্কালীতলা হচ্ছে শেষ সতীপীঠ। তো এখানে মায়ের কোনো মূর্তি পুজো করা হয় না, জাস্ট মায়ের একটা ফটো রেখে মাকে পুজো করা হয়। বলা হয় যে এখানে যে মায়ের কাঁখাল পড়েছিল এখানে, তো সেই থেকে এই মানে কুণ্ডের যে জলটাকে, সেটাকে খুব পবিত্র বলে মানা হয়। এই জলটা যদি কেউ মাথায় নেয় তাহলে তার জীবন থেকে সমস্ত রকম শোক বা রোগ সেটা চলে যায়। পুজো দেওয়া হয়ে গেছে, আর খিদেও পেয়েছে প্রচণ্ড। তো আমাদের টোটো চালক দাদাকে বললাম যে এমন কোথাও নিয়ে যেতে যেখানে খুব ভালো খাবার পাওয়া যায়, কারণ গতকাল আমরা খুব ভালো খাইনি, এবং শুনেছি শান্তিনিকেতনে খুব ভালো খাবার পাওয়া যায়, বাঙালি খাবার পাওয়া যায় খুব ভালো। তো টোটো চালক দাদা আমাদের সাজেস্ট করলেন বনবিথি রিসর্টের যে খাবার জায়গাটা রয়েছে সেখানে। তো উনি এখন আমাদের ওখানেই নিয়ে যাচ্ছেন, এবং যাই দেখি। খাওয়া দাওয়া সেরে নিয়েছি। এরপর আমরা বাকি যে কয়েকটা ঘোরার জায়গা রয়েছে সেগুলো ঘুরে চলে যাব সোনাঝুরির উদ্দেশ্যে। আজ রবিবার, তাই প্রচুর লোকজনের ভিড় এখানে। অনেকেই ঘুরতে এসেছেন এবং অনেকেই আশপাশ থেকে আসেন, যেহেতু এই সোনাঝুরির হাটে প্রচুর সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, এবং যারা শপিং করতে পছন্দ করেন তাদের জন্য তো এটা স্বর্গরাজ্য। আমিও বেশ কয়েকটা জিনিসপত্র এখান থেকে কিনেছি। আসলে কেনার থেকেও বড় জিনিস যে সবাই যে কেনাকাটা করছে সেটা দেখতেও ভীষণ ভালো লাগে। আর এই যে ব্রাউন কালারের শাড়িটা, এটা অনেকেই আপনারা দেখেছেন আমাকে পুজোর সময় পরতে। তো এটা আমি এই সোনাঝুরি থেকেই কিনেছি। আর হিয়ার জন্য কিনেছি একটা ফ্রক, আর অভিষেকের জন্য পাঞ্জাবি, আর আমার কিছু বন্ধুদের জন্য ছোট ছোট কানের দুল, গলার যেগুলো পাওয়া যায় কিনতে সেখানে, সেগুলো নিয়েছি। তারপর সেখান থেকে আমরা আশপাশটা একটু ঘুরে দেখলাম, যেহেতু কাল আমাদের চলে যাওয়া, কাল সারাদিন আমরা রেস্ট করব। আজকের ব্লগটা আপাতত এই পর্যন্তই। আপনাদের যদি এই ব্লগটা ভালো লাগে, যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন।
দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।